আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডাক্তার বাবুর গল্পের 12 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলো গল্প শুরু করা যাক। কবিদের ভাষায় সবুজ সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ, যার সত্যতা একমাত্র গ্রামেই পাওয়া যায়। শহরের মানুষ প্রথম গ্রামে এলে যেমন বিভিন্ন সমস্যার কারণে মুখের আকৃতি বিকৃতি করে তোলে, ঠিক তেমন করে একবার এর মুগ্ধতায় ডুবে গেলে আজীবন তা স্মৃতিপটে স্থায়ী চিত্র হিসেবে ধরে রাখে। জীবনে এই প্রথম কোনো গ্রামে পা রাখলো পিয়ার্স। আরহান সাহেবরা ক্ষমতা বলে বড় এক হসপিটাল দাঁড় করিয়েছে, যার ফলে আজ তাদের টাকা পয়সার কোনো কমতি নেই। তাই তো বছরে একবার বিভিন্ন গ্রামে মেডিকেল ক্যাম্পিং এর জন্য বিভিন্ন ডাক্তার পাঠিয়ে যাকে তাতে থাকে, যাতে গ্রামের মানুষগুলো ফ্রিতে চিকিৎসা পেতে পারে। যদিও আজকাল মেডিকেল ক্যাম্প খুব একটা পরিলক্ষিত হয় না, এবছর অনেক ডাক্তাররা অন্য গ্রামে গেলেও পিয়ার্স আর দুটো ডাক্তার নিয়ে এই গ্রামে এসেছে। গ্রামের হাসপাতালেই তারা কাজ করবে, আর সেখানেই পাশে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। রায়ানেরও আসার কথা ছিল, তবে কলেজের জবের কারণে এতগুলো দিন ছুটি নিয়ে আসেনি। প্রথমবার গ্রামে এলেও খুব একটা খারাপ লাগলো না পিয়ার্সের। ইটের কাঁচা রাস্তা, ধান ক্ষেত, সরিষা ক্ষেত, বিভিন্ন ধরনের মানুষ, সব মিলিয়ে পিয়ার্সের চোখে যেন এক অন্যরকম মাধুর্য এসে ধরা দিল। তাই তো প্রথম দিনই হাসপাতালের কাজ জলদি শেষ করে একা একা বেরিয়ে পড়ো গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য। অনেকটা সময় ঘোরার পর চুপচাপ পথ ধরে একা একা হাঁটতে লাগলো। কিছু দূর এগোতেই চোখ পড়লো একটা দারুণ দৃশ্য। একটা মেয়ে হুইল চেয়ারে অবস্থানরত এক লোককে ছবি তুলে দিতে ব্যস্ত। মেয়েটা কিছু বলছে আর খিলখিল করে হাসছে। পিয়ার্স আগ্রহ নিয়ে একটু কাছে এগিয়ে গেল আরো। মেয়েটার চুল বাঁধা থাকলেও মুখের উপর এসে পড়া কিছু ছোট চুল হালকা বাতাসে দুলছে। মেয়েটার গায়ের রংটা যদিও শ্যামবনা, তবুও মনে হলো ওই রূপই যেন কারো মরণ ঘটাতে সক্ষম। মেয়েটার হাসির মধ্যে যেন যে কেউ নিজেকে হারিয়ে ফেলবে। তবে সবকিছুর মাঝে একটা জিনিসই পিয়ার্সের চোখে পড়লো, আর সেটা হলো মেয়েটার লোকটার প্রতি ভালোবাসা। যেখানে আজকাল সবাই ফ্রেন্ডদের সাথে ঘুরতে ব্যস্ত, নিজেদের ছবি তুলতে প্রোফাইলে দিতে ব্যস্ত, সেখানে এই মেয়ে এক অক্ষম অচল লোককে নিয়ে ব্যস্ত। মেয়েটার মুখে লেগে থাকা হাসি দেখলে যে কেউ নির্বিঘ্নে বলে দিবে মেয়েটা এই কাজ করতে পেরে কতটা খুশি, যেন সে কোনো অসাধ্য সাধন করতে পেরেছে। পিয়ার্স নিজে ওই সুন্দর মুহূর্তের একটা ছবি তুলে নিল নিজের ফোনে। তারপর ধীর পায়ে মেয়েটির কাছে গিয়ে দাঁড়ালো, হুইল চেয়ারে বসা লোকটার উদ্দেশ্যে সালাম জানালো। যদিও পিয়ার্সকে তারা কেউ চিনল না, তবুও সালামের উত্তর করলো। উত্তর পেয়ে পিয়ার্স আলতো হেসে নিজের পরিচয় দিল। আমি ডাক্তার পিয়ার্স সৈয়দ মর্তুজা, এখানে কিছুদিনের জন্য মেডিকেলের ক্যাম্পিং এর জন্য এসেছি আঙ্কেল। নম্রকণ্ঠের বাক্য শুনে লোকটিও বলে উঠল, আমি এই গ্রামে থাকি, আমার নাম নোমান হায়দার, আর এই আমার মেয়ে নিশাত হায়দার। পিয়ার্স কাছ থেকে নিশাদের মুখপানে নজর দিল। নিশাত নতমস্তকেই সালাম দিল পিয়ার্সকে। সালামের প্রত্যুত্তর করে আরও কিছুক্ষণ সময় কাটালো। তারপর গোধূলি পেরিয়ে সন্ধ্যার দেখা মিলতেই একে অপরকে বিদায় জানিয়ে যার যার বাসায় ফিরে গেল। সেদিন রাতভর কেটেছে এই শ্যামাঙ্গিনীকে ভাবতে ভাবতে। শুরুতে ভেবেছে শুধুই ভালো লাগা, তাই ওই চিন্তা মাথা থেকে বের করতে চাইল, কিন্তু সফল হলো না। পরদিন বিকেলে আবার বের হলো গ্রামের রাস্তায়। হয়তো মনের ভিতর আশা বলেছিল মেয়েটাকে একবার চোখের দেখা দেখতে পায় কিনা। হয়তো ভাগ্য তার সহায় ছিল, তাই তো ঠিক নিশাদের টিনের তৈরি ছোট গেটটার কাছে আসতেই নিশাদের সাথে দ্বিতীয়বার দেখা হয়ে গেল। মেয়েটার পরনে সাধারণ একটা থ্রিপিস, মাথায় ওড়না দেওয়া, এতেও যেন মেয়েটার মাঝে মুগ্ধতার কমতি নেই। নাকি তার চোখেই এমন লাগলো? কিন্তু কেন? তার প্রশ্নের জবাব খুঁজে পাওয়ার আগেই নিশাদ সালাম জানিয়ে নম্র স্বরে বলে উঠল, ভাইয়া আপনি এখানে কেন? কাউকে খুঁজছেন নাকি ঘুরতে এসেছেন? পিয়ার্স আমতা আমতা করে উঠছ, কি বলা যায় এখন? একটু ভেবে বলো। হ্যাঁ, ঘুরতে বেরিয়েছিলাম। এটা তোমাদের বাড়ি বুঝি? নিশাত মাথা নেড়ে সায় জানালো। নোমান সাহেব হয়তো বাইরেই ছিলেন। মেয়েকে কারোর সাথে কথা বলতে শুনে উচ্চস্বরে জিজ্ঞেস করো, নিশাত আম্মু কার সাথে কথা বলছ? কালকে সেই ডাক্তার ভাইয়াটা আব্বু। মেয়ের জবাব পেয়ে নোমানবাবু মেয়েকে ডেকে পিয়ার্সকে বাড়ির ভেতরে নিয়ে যেতে বলল। পিয়ার্স শুনতেই ইতিউতি করলেও সুযোগ হাতছাড়া করল না। ভেতরে প্রবেশ করে নোমান সাহেবকে সালাম জানালো। নোমান সাহেব মানুষটাই এমন যে খুব অল্পতেই কাউকে আপন করে নেয়। তাই তো সেদিন পিয়ার্সকে রাতের খাবার খাইয়ে তারপর চালো। পিয়ার্স সেদিন নিশাদের প্রতি আরেক দফা মুগ্ধ হয়েছিল। নিশাদের চলনে বলনে আর নম্রতা দেখে মেয়েটার সবকিছু যেন তার মনে সূক্ষ্ম আঁচড় কেটে দিয়েছিল। সেদিনই কথায় কথায় জানতে পেরেছিল নিশাদ মেডিকেলের এক্সাম দিতে চায়। সেই রাতটাও কেটেছিল নিশাদকে নিয়ে ভাবতে ভাবতে। পরদিন মেয়েটাকে যখন এক পলক দেখার জন্য মনটা উতলা হয়ে উঠল, তখন উপায় না পেয়ে কয়েকটা বই নিয়ে নিশাদের বাড়িতে হাজির হলো। এরপর রোজই কেটেছে একইভাবে। রোজ বাহানা নিয়ে কাছে যেতে না পারলেও দূর থেকে দেখে এসেছে, আবার সুযোগ পেলে কথাও বলেছে। যতদিন পেরিয়েছে ততই যেন ওই চোখে ডুবেছে পিয়ার্স। গ্রাম থেকে ফিরে আসার পর নিজের অনুভূতির প্রখরতা আরো বেশি করে উপলব্ধি করো। শুরুতেই কথাটা নিজের মাকে জানারও শুধু এটাই বলেছিল যে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে। তার মা শুধু এতেই সম্মতি জানিয়েছিলেন। তখনই তার মা বিয়ের কথা বলতে গ্রামে আসতে চাইলেও আসতে পারেনি।
প্রথমত তারা আমেরিকা গিয়েছিল, আর দ্বিতীয়ত পিয়ার্স ভেবেছিল নিজেকে আরেকটু সময় দিতে, যাতে নিজের অনুভূতি নিজের কাছে পরিষ্কার হয়ে ধরা দেয়, যেখানে কোনো কিন্তু অবশিষ্ট থাকবে না। আর সে তাতে সফলও। সে এখন প্রতি মুহূর্তে উপলব্ধি করতে সক্ষম যে ওই মেয়েটাই তার আত্মার সাথে মিশে আছে। এই ভাইয়া, ওঠো, শুনতে পাচ্ছ? সকাল অনেক হয়েছে, ওঠো। কারো ডাক শুনে কানে প্রবেশ করতেই ধীরে ধীরে চোখ পেল পিয়ার্স। সামনে তাকাতেই দেখলো অর্থী প্রশ্নাত্মক নয়নে তাকিয়ে আছে তার পানে। আশেপাশে দেখার পর বুঝতে পারো রাতে সে ব্যালকনিতেই ঘুমিয়ে পড়েছিল, আর এখন ধরণীতে ঝলমলে রোদের দেখা মিলেছে। হয়তো বেলা ভালোই হয়েছে। পিয়ার্স আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো। অর্থী পুনরায় বলল, তুমি কি সারা রাত এখানেই ঘুমিয়েছিলে ভাইয়া? বোনের দিকে ফিরে তাকালো পিয়ার্স। বোনকে দেখতে চিন্তিত লাগছে। মুচকি হেসে জবাব দিল, ওই আর কি, রাতে ঘুম আসছিল না তাই এখানেই ছিলাম। কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। মনে হচ্ছে ভালো ঘুম হয়নি তোমার। চোখে মুখে কি অবস্থা হয়েছে? মনে হচ্ছে রাতভর জেগে জেগে কেঁদেছ। বলে অর্থে একটু হেসে দিলেও যেন সেই শেষ কথাটা মজার ছড়ে বলেছে। তবে এইবার পিয়ার্সকে একটু চিন্তিত দেখালো। নিজেকে স্বাভাবিক করে নির্লিপ্ত স্বরে বলল, হয়তো ঘুম হয়নি তাই এমন লাগছে। তুই যা, আমি আসছি। আচ্ছা। অর্থে বেরিয়ে গেল। পিয়ার্স রুমে এসে পোশাক নিয়ে আগে ওয়াশরুমে গেল। প্রায় আধ ঘন্টা শেষে গোসল সেরে বের হলো। আয়নার একবার নিজেকে দেখে নিল, এবার সব ঠিকঠাক লাগছে। সব ঠিকঠাক আছে দেখে নিচে নেমে এলো। বড় মামিকে বলে 1 কাপ কফি তৈরি করে নিয়ে রায়ানকে খুঁজল, অথচ নিচে কোথাও দেখতে পেল না। রুমে আছে ভেবে সেদিকে এগিয়ে গেল। তার ভাবনাই ঠিক, রায়ান তার নিজের রুমেই আছে। পিয়ার্স দরজায় নক করতে রায়ান ভেতর থেকে অনুমতি দিল। ভেতরে প্রবেশ করতেই দেখলো রায়ান রেডি হচ্ছে। সে ভাইয়ের পিছে দাঁড়িয়ে কফিতে চুমুক দিতে দিতে বলল, তুই কি এখন মেডিকেলে যাবি? হ্যাঁ। তুই হসপিটালে জয়েন করছিস কবে থেকে? হাতের কাছে অব্যাহত রেখে জবাবের পিঠে প্রশ্নটা করলো রায়ান। পিয়ার্স কফিতে আর এক চুমুক দিয়ে ছোট করে বলল, আজ থেকে যাব, অনেকদিন তো ছুটি নিলাম। তারপর আবার সব শান্ত নিল। পিয়ার্স দোনামোনা শুরু করলো। মনে একটা প্রশ্ন জমেছে, কিন্তু কিভাবে করবে বুঝতে পারছে না। বিষয়টি নিষেধকে নিয়ে তাই হয়তো এই অস্বস্তি। পিয়ার্স জানে তার মামা রায়ানকে বিয়ে করতে জোর করেছিল। পিয়ার্স ভেবেছিল রায়ান বিয়েটা মেনে নিয়েছে, কিন্তু কাল রাতে সে দেখেছিল নিষাদকে এই রুম থেকে বেরিয়ে অর্থের রুমে যেতে। অনেকক্ষণ পরেও যখন রুম থেকে বের হয়নি নিষাদ, তখন মনে প্রশ্ন জেগেছিল। তপ্ত শ্বাস ফেলে জিজ্ঞেস করেই ফেলল, ভাই তুই আর নিষাদ কি আলাদা রুমে থাকিস? মেনে নিতে পারিসনি এখনো বুঝি? রায়ান পিছু ফিরে তীর্যক চোখে তাকালো তার ছোট ভাইয়ের দিকে। তীক্ষ্ণ কণ্ঠে আওড়ালো, নিষাদ নয় ভাবি ডাক। দেখেছিস যখন, তার মানে আমরা আলাদাই থাকি। সামান্য প্রশ্নে ভাইকে রাগত স্বরে জবাব দিতে দেখে কিছুটা বুঝতে পেরে এক পেশে হাসল পিয়ার্স। ভাবি শব্দটা শুনতেই বুকের ব্যথাটা যেন তীব্র হলো। তা রায়ানকে বুঝতে না দিয়ে মজার স্বরে বলে ফেলল, তোর বউটাকে আমাকে দিয়ে দিবি? কথাটা শ্রবণ হতে রায়ান কঠোর চাহনি দিল ভাইয়ের পানে। পিয়ার্স কথাটা মজার স্বরে বলেও হয়তো মনে মনে চেয়েছিল নিষাদকে যেন সত্যিই দিয়ে দেয়। কিন্তু ভাইকে এমন কঠোর চাহনি দিতে দেখে হাসির মাত্রা আরো প্রসারিত করে রায়ানকে আর একটু রাগাতে বলল, ভুল ভাবিস না, তোর বউকে একদিন না এক রাতের জন্য নয়, সারা জীবনের জন্য দিয়ে দে। কারণ তুই তো বউ মানিস না, এক রুমে থাকিস না। তাই বললাম। ছোট ভাইয়ের থেকে চক্ষু হটিয়ে নিজের অ্যাপ্রন, স্টেথোস্কোপ আর প্রয়োজনীয় জিনিসগুলো হাতে নিয়ে রুমের দরজার দিকে অগ্রসর হতে হতে গমগমে স্বরে বলে উঠছ, মানি বা না মানি বউটা আমার। সো এক রুমে থাকি বা আলাদা থাকি, বউ আমার হয়ে আমারই থাকবে। আর কোনো বাক্যবায় না করে দ্রুতপদে বেরিয়ে গেল রুম থেকে। রায়ানের যাওয়ার পানে তাকিয়ে শেষ চুমুক দিল কফিতে পিয়ার্স। চোখের চাহনি নীরব, বুকের ভেতরটা দগ্ধ হচ্ছে, অথচ তা অভিব্যক্তিতে প্রকাশ করছে না। যেন নীরবে একাই সব শুয়ে যাওয়ার পরিকল্পনা করতে কষতে ব্যস্ত সে। আয়নার সম্মুখে দাঁড়িয়ে হিজাব বাতে ব্যস্ত নিশাদ। হাতের কাজ দ্রুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মেয়েটা, নয়তো দেখা যাবে আজও না খেয়ে লোকটার পিছে পিছে দৌড়াতে হচ্ছে। হঠাৎ আয়নার ভেতরে এক অন্যরকম দৃশ্য দেখে হাত থেমে গেল নিশাতে। তার থেকে সামান্য পিছে দাঁড়ানো রায়ান। নরম দুটো আয়নার ভেতর তার পানি নিবিষ্ট। কি আছে ওই নয়ন দুটোখানে? মুগ্ধতা, মোহ, নাকি প্রেম? কোনটা? নয়নে নয়ন মিলিয়ে বোঝার চালানো, কিন্তু কিছুই মুহূর্তে ব্যতীত হওয়ার পরেও নিশাদ বুঝতে ব্যর্থ। নয়ন মুদে পেছনে ফিরে রায়ানের মুখপানে তাকালো। লোকটা এখনো তেমন করে তাকিয়ে আছে। নিশাদ আঁখি দুটি এই পাশ ওপাশ ঘুরিয়ে অস্বস্তি নিয়ে প্রশ্ন করলো, কিছু বলবেন? রায়ান সেভাবে নিশাদের পানে তাকিয়ে জবাব দিল, আমাদের যেতে হবে। নিশাদ কথার মানে ঠিকই বুঝলো, রেডিও হয়েছে লোকটার সাথে যাওয়ার জন্য, অথচ রাতের কথা স্মরণ করে অন্যদিকে ঘুরে হিজাব বেঁধে শেষ করে মুখ লটকে বলে উঠছ, কোথায় যাব? মেরিকে ছাড়া বুঝি অন্য কোথাও যাওয়ার কথা ছিল আমাদের? জবাবে লোকটার তেরা বাক্য শুনে মুখে বিকৃত করে নিল নিশাদ। পুনরায় ভাব দেখিয়ে নিরিত স্বরে বলল, আমি আপনার সাথে কোথাও যাব না। জবাবে বিপরীত পাশ থেকে গুরু গম্ভীর স্বর ভেসে এলো, কেন? নিশাদ নিজেও স্বরটাকে একটু গম্ভীর করার চেষ্টা করে জবাব দিল, কারণ আমি আপনার চাকরি করব না। জবাব পেয়ে রায়ান এক ভ্রু উঁচিয়ে কিছু ভাবলো, পরবর্তীতে ভাবনাশীনভাবে বলে উঠল, ওকে, করতে না চাইলে সমস্যা নেই, শুধু এই কথাটা নিজ মুখে আপন শ্বশুর মশাইকে গিয়ে বলে দিও। কথা শেষ হতে অপেক্ষা না করে অর্থের রুম থেকে বেরিয়ে পড়ল। নিশাদ রাগে গজগজ করে উঠল। ফাজিল লোকটা নিজে ভুল করেছে, অথচ একবার তাকে মানানোর চেষ্টা করে না, আবার তাকে ফাঁসিয়ে দিয়ে নির্লিতভাবে চলে যাচ্ছে।
শ্বশুরমশাইকে কিভাবে বলবে যে সে এই চাকরি করতে চায় না? সে তো শুধু মজা করে বলেছিল। আর এই লোক! নিশাত কলেজ ব্যাগটা হাতে নিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে রায়ানের পিছু ছুটল। পেছন থেকে চিল্লিয়ে উঠল, আরে দাঁড়ান, আমাকে সাথে নিয়ে যান। রায়ান দাঁড়ালো না। জবাব পেয়ে ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসির ঝলক দেখা দিল, যা নিশাত পেছনে থাকায় দেখতে ব্যর্থ হলো। নিশাত দৌড়ে রায়ানের পাশাপাশি দাঁড়িয়ে হাঁটা ধরতে রায়ানের সম্মুখে নজর রেখে নিশাতকে ধমকে উঠল, এত তাড়াতাড়ি করো কেন স্টুপিড? স্বাভাবিকভাবে হাঁটতে জানো না? আর একবার দৌড়াতে দেখলে খবর আছে তোমার। ননসেন্স কোথাকার! ধমকিয়ে মুখ গোমরা করে নিল নিশাত। নাক মুখ কুচকে প্রত্যুত্তরে বলল, যত পারেন ধমকে নিন। 1 মাস শেষ হলে আমি আর আপনার চাকরি করছি না, তখন আর আপনার ধমক আমি মানব না। রায়ানের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। দুজনে একসাথে এসে বসল টেবিলে। পিয়ার্স সেখানে উপস্থিত। রায়ান আর নিশাতকে একসাথে দেখে চোখ থামিয়ে নিল পিয়ার্স। নিশ্চুপ হয়ে যেতে যেতে থাকলো। রায়ানের সম্পূর্ণ খাওয়াতে মনে হলেও চোখ দুটো নিবিষ্ট রয়েছে তার পাশে আর বিপরীতে বসা মানুষ দুটোর ওপর। নিজের খাওয়া দ্রুত শেষ করে উঠে চলে এলো বাইরে। পিছু পিছু তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও এলো। দুজনে গাড়িতে চড়ে বসতেই গাড়ি স্টার্ট দিল রায়ান। রায়ান ড্রাইভিংয়ে মনোযোগ দিয়ে নিশাতের উদ্দেশ্যে জানতে চাইল, আমার সারাদিনের শিডিউল বলা। শব্দগুলো শ্রবণ হতে নিশাত রায়ানের পানে ফিরে তাকালো। মনে মনে একটু ভীত হলো, কারণ তার তো কিছুই জানা নেই। আমতা আমতা করে আওড়ালো, আমি তো জানি না। রায়ান চোখ কটমট করে নিশাতের দিকে একবার তাকিয়ে পুনরায় সামনে তাকিয়ে রুক্ষস্বরে বলল, তোমাকে বলেছি না কাজে ফাঁকি দেওয়া আমার পছন্দ নয়। দোষারোপ করতে দেখে ভয় ভুলে তেজি স্বরে জবাব দিল, আমি কই ফাঁকি দিলাম? সব দোষ আপনার। কাল তো আমরা হাসপাতালেই যাইনি, তাহলে শিডিউল আমি জানবো কিভাবে? মাহিরুল চাচার নাম্বারও তো নেই আমার কাছে। নিষেধের জবাব পেয়ে ডান হাত স্টিয়ারিংয়ে ধরে বা হাতের সাহায্যে নিজের ফোন বের করে মাহিরুল চাচার আমি সেভ করা নাম্বারটা বের করো। ফোনের ডিসপ্লে নিষেধের সামনে ধরে নিষ্প্রভ স্বরে আদেশ দিল, এই নাও নাম্বার, আর জলদি জেনে আমার সিঁড়িও জানাও। নিষাদ নাম্বারটি তুলতেই তৎক্ষণাৎ নিজের ফোনটা সামনে থেকে সরিয়ে নিল। নিষাদ তার কথা মতো কাজ লেগে পড়ো আর রায়ান ফোনটা রেখে দিয়ে পুনরায় ড্রাইভিংয়ে মনোনিবেশ ঘটালো। ক্যান্টিনের ভেতরে বসে আছে 2 দিন আগে পরিচিত হওয়া 3 বন্ধু। সায়ন্তী আর নিধি মুখ গোমরা করে বসে আছে। 3 জনই চুপচাপ। নিশাত একটা গরম কফি নিয়ে তাতে চুমুক দিচ্ছে আর বাকি দুজনের অভিব্যক্তি বোঝার চেষ্টা চালাচ্ছে। নিশাত কলেজে আসার পর থেকেই শুরু করেছিল রায়ানকে নিয়ে। নিশাত ওদের সাথে না পেরে কিছু মুহূর্ত আগেই বলে দিয়েছে রায়ান তার বিয়ে করার স্বামী। তারপর থেকেই নিধি শান্ত। তার মুখ গোমরা করে থাকার একটাই কারণ, আর তা হলো নিশাত প্রথম দিনই কেন এই কথা তাকে বলেনি। এর মানে নিশাত তাদের বন্ধুই ভাবে না। নিশাত বুঝিয়েছে এটা ওটা বলে, অথচ নিধি কথা মানতে নারাজ। সায়ন্ত এবার নিধির উপর রাগ দেখে বলে উঠল, এই ঢঙ্গি আর কতক্ষণ এভাবে থাকবি? ক্লাসেও তো যেতে হবে নাকি? ঢঙ্গি বলাতে রেগে গেল নিধি। সায়ন্তের দিকে কটমটিয়ে তাকে বলে উঠল, তুই চুপ থাক। আমাকে ছেড়ে তুই ওটাকে সাপোর্ট করছিস, আবার আমাকে ঢঙ্গি বলছিস? মনে রাখবি আমি তোর থেকে বড়, তাই সম্মান দিয়ে কথা বলবি। সায়ন্ত মুখ বাঁকিয়ে বলল, ওই একদিনের বড়কে আমি মানি না। আর ঢঙ্গিকে ঢঙ্গি বলবো না তো কি বলবো? আমি ঢঙ্গি হলে তুই একটা গিরগিটে, তুই একটা নাগিন, আর তুই নাগেদের রাজা। এক কথায় 2 কথায় ঝগড়া শুরু করে দিল। ওদের ঝগড়া দেখে নিশাত হেসে ফেলল। নিশাত কফি শেষ করে উঠে দাঁড়ালো। ক্যান্টিন থেকে বেরিয়ে যেতে যেতে দুটোর উদ্দেশ্যে বলে উঠল, আমি গ্লাম ক্লাস করতে, তোদের ঝগড়া শেষ হলে আসিস। নিশাতের কথা শুনে দুটোই ঝগড়া থামিয়ে নিশাতের পিছু ছুটল। নিশাতের 2 পাশে 2 জন হেঁটে যাচ্ছে। নিধি অভিমান নিয়ে বলে উঠল, তুই আমাকে একবার সরিও বলি না ইয়ার? তুই আমাকে সত্যি নিজের বান্ধবী ভাবিস না, তাই না? নিশাত স্থির দাঁড়িয়ে পড়ে নিজের কানের নিচে 2 হাত দিয়ে কান ধরে ভান করে বলে উঠল, আচ্ছা সরি, আর কিছু লুকাবো না তোর থেকে। কিন্তু তুই যে শান্তি থেকে একদিনের বড় তা তো বলিসনি আমাকে। তার বেলায় নিশাতকে সরি বলতে দেখে নিধি খুশি হয়ে নিশাতের একটা হাত আঁকড়ে ধরে ক্লাসের দিকে হাঁটা দিল। খুশি মনে বলতে শুরু করো, আরে এখনই বলছি শোন, মেয়ে মায়েদের প্রেগনেন্সির কথা তো জানি না, কিন্তু আমাদের জন্ম হয়েছিল একই হাসপাতালে, একদিন আগে আর পরে। তুই জানিস আমাদের দুজনের পরিবারই ঢাকাতে থাকে, আর সব থেকে বড় কথা আমাদের বাসাও পাশাপাশি। ও জন্ম থেকে আমার পিছু নিয়েছে আর ছাড়েনি। পিছে এমনভাবে লেগে আছে তাতে মনে হয় আমার পিছে একটা লেজ আছে, আর তার সাথে ও এমনভাবে আটকা পড়েছে যে ছোটার কোনো রাস্তাই পাচ্ছে না। বলি খিলখিল করে হেসে উঠল। নিশাত হাসলো। নিধির বর্ণনা শুনে শান্ত একটু লজ্জা পেয়ে মুচকে হাসলো। নিশাত হাসতে হাসতে মজার ছলে বলে উঠল, তাহলে দুজনে বিয়ে করে নিস, আজীবন ছেলেটা তোর পেছনে পেছনে ঘুরে বেড়াবে। কথাটা শ্রবণ হতেই দুজনেরই মুখ বিকৃত বলে উঠল। নিধি আগে নাক মুখ কুচকে বলে উঠল, ছি, ওর মতো হাতারামকে কে বিয়ে করবে শুনি? আমি তো তোর বরের থেকেও হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করব। কথাটা নিশাতের উদ্দেশ্যে বলে লাজুক হাসলো নিধি। নিধিকে এমন করে হাসতে দেখে সমস্ত সায়ন্ত বমি করার ভান করে বলে উঠল, ওয়াক্থু, তোর মতো ঢঙ্গিকে কে বিয়ে করবে? হ্যাঁ, তুই একমাত্র মেয়ে হলেও তো তোকে আমি বিয়ে করবো না। বিয়ে করা তো দূর, স্বপ্নেও ভাববো না এসব। সেম টু ইউ।
কথার পিঠে কথা বলতে বলতে আবারও ঝগড়ার পর্যায়ে নিয়ে গেল ব্যাপারটা দুজনে। নিশাতে এদের কাণ্ড দেখে হাসতে হাসতে উষ্টা খাওয়ার মতো অবস্থা। এদের তিনজনকে এখন যে কেউ দেখলে বলবে এরা 3 দিনের নয় বরং অনির্দিষ্ট সময় ধরে পরিচিত। বাড়ির বাগানের সেই ছাউনি ঘেরা টেবিলের উপর উদাস মনে বসে আছে অর্থী। নিজের মন ভালো না থাকায় এই বিকেটাকেও উদাসীন মনে হচ্ছে অর্থের কাছে। নরম মৃদু হওয়া শরীরকে ছুঁয়ে গেলেও তা যেন অর্থের মনকে ছুঁতে ব্যর্থ। মনে তো পড়ে আছে সেই নির্ভারের কাছে। রোজ ভার্সিটিতে গিয়ে মানুষটাকে খুঁজে, অথচ তার দেখা নেই। আগে তো প্রায়ই যেত, তাহলে এই কদিনে আসছে না কেন? ভাবির কাছেও পুনরায় নাম্বারে কথা বলতে পারছে না, যদি কিছু মনে করে এই ভয়ে। আগে অন্তত দেখতে পেত, কিন্তু এখন তাও পারছে না। এই কারণে অর্থের মনকে বিষণ্ণতায় ঘিরে আছে। ছেলেটা কি তার উপর রাগ করে ভার্সিটিতে আসে না, নাকি শরীর খারাপ হয়েছে? কিন্তু আগেও রাগ করার মতো তো কিছু হয়নি। আগেও তো কত পিছু লেগেছিল ছেলেটা। তাহলে ভাবনার মাঝেই চোখ পড়ল গেটের দিকে। বসার স্থান থেকে মেইন গেটটা ভালোই দেখা যায়। একটা ছেলে রিক্সা থেকে নেমে দাঁড়িয়েছে। অতীতের বাড়িটা মেইন রোডের সাথে মেশানো নয়, বরং মেইন রোড থেকে ভেতরের দিকে। মেইন রাস্তা থেকে তাদের বাড়ি অবধি একটা রাস্তা আছে, তা তাদের নিজেদের তৈরি করা। আর আত্মীয় স্বজন যারা, তাদের সবারই গ্রামে বাড়ি আছে। বাড়ির সামনে রিক্সায় দেখা খুব কমই মিলেছে। তাই তো অর্থে একটু অবাক হলো বটে। সেদিকে তাকিয়ে ছেলেটাকে চেনার চেষ্টা করলো। ছেলেটা ভাড়া মিটিয়ে গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই অর্থের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। যার জন্য দেবদাসী সেজে মন খারাপ করে বসে আছে, সেই ছেলে তাদের বাড়ি কি করছে? অবাকের তাড়নায় ভুলতেই বসেছিল ছেলেটার একমাত্র বোন এ বাড়িতে বউ হয়ে এসেছে। তাই ছেলেটার এখানে আসা অবাক করার মতো কিছু নেই। নিজের ভাবনা বাদ দিয়ে ব্যস্ত পায়ে হেঁটে এসে দাঁড়ালো নির্ভারের সামনে। হঠাৎ সামনে কারো উপস্থিতি টের পেয়ে একটু চমকালো নির্ভার। সামনে অর্থীকে দেখতে পেয়ে হাফ ছাড়ো। নির্ভার কিছু বলার আগে অর্থী ব্যস্ত হয়ে জিজ্ঞেস করো, আপনি এতদিন ভার্সিটিতে আসেননি কেন? নির্ভার ভ্রু কুচকে জবাব দিল, ভার্সিটিতে আসার তো কিছু নেই। আর তাছাড়া আজই মাত্র গ্রাম থেকে ফেরা। মায়ের শরীর ঠিক ছিল না, তাই বাড়িতেই ছিলাম। জবাব পেয়ে অর্থের মনটা একটু শান্ত হলো। এতক্ষণে পূর্ণ দৃষ্টিতে তাকালো ছেলেটার পানে। ব্লু রঙা একটা জিন্স, সাথে একটা চেক ফুল হাতা শার্ট, যার হাতা কনুই অব্দি গোটানো, হাতে কিছু ব্যাগ ধরা। কত কিছু সাথে করে এনেছে। অনেকক্ষণ বাসে জার্নি করে আসায় জামাটা জায়গায় জায়গায় কুচকে আছে। চোখে মুখে ক্লান্তির আভাস। চুলগুলো উস্কো খুস্কো হয়ে কপাল জুড়ে লেপটে আছে। গরমে নাকে ডকায় হালকা ঘামের আস্তরণ জমেছে। অর্থী এসবের মাঝেও যেন একটা নতুনত্ব খুঁজে পেল। নিজের ভাইদের সর্বদা দেখেছে পরিপাটি হয়ে ঘুরতে, দামি দামি পোশাক পরতে, দামি গাড়িতে চড়তে। অথচ সে একটা সাধারণ ছেলের এই সাধারণ বেশ দেখেই যেন নতুন করে প্রেমে পড়ছে। সে নিষ্পলক চোখে তাকিয়েই রইল। অর্থীকে এমন করে তাকাতে দেখে নির্ভার গলা খাকারি দিয়ে রুক্ষ স্বরে বলল, এ মেয়ে, নজর ঠিক করো। বাড়িতে ভাই ব্রাদার নেই? অর্থী চোখ সরালো না, বরং মুচকে এসে জবাব দিল, না, বাড়িতে ভাইয়েরা কেউ নেই। আর আপনাকেও ভাইয়ের নজরে দেখছি না। এই মেয়ের সাথে কথা বাড়াতে চাইল না নির্ভার। তাই তো কথা ঘুরিয়ে হাতে জিনিসগুলো দেখিয়ে বলল, এগুলো মা পাঠিয়েছে নিশাদ, মানে তোমাদের সবার জন্য। তাই অনেক খুঁজে আগে তোমাদের বাড়িতে এলাম। নিশাদ বাড়িতে আছে? থাকলে একটু ডেকে দাও প্লিজ। অর্থী ফট করে বলে দিল, কিন্তু ভাবি তো বাড়ি নেই, সেই সন্ধ্যার পর ফিরবে। এত কষ্ট করে এসে নিজের বোনকে দেখতে পারে না বিধায় একটু খারাপই লাগলো নির্ভারের। পুনরায় বলে উঠল, আচ্ছা তাহলে তুমি এই জিনিসগুলো নিয়ে যাও। আর নিশাদ ফিরলে বলো আমি এসেছিলাম। অর্থী কি এতই বোকা নাকি? সে মুচকি হেসে ব্যাগটা নিয়েই বাড়ির ভেতরের দিকে যেতে যেতে উচ্চারণ করলো, আপনি এনেছেন, আপনিই রেখে যান, আমি পারবো না। আজকের গল্পটি এই পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই আমাদের রাতুল ব্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।